আজকে আমি তোমাদের হিমবাহের সঞ্চয় কাজ সম্পর্কে আলোচনা করব। এখন নদী আর হিমবাহের সঞ্চয় কাজের মধ্যে যে মূল পার্থক্যটা আছে, নদী তার সঞ্চয় করে থাকে তার বাহিত পদার্থগুলোর আকৃতি অনুসারে। সবথেকে বড় আকৃতির পদার্থটাকে আগে জমা করে, তারপর তার থেকে ছোট সাইজ, তারপর তার থেকে ছোট, এইভাবে ক্রমান্বয়ে সঞ্চিত করতে করতে যায়। হিমবাহ কিন্তু সেটা করে না। হিমবাহ তার সঙ্গে যে সমস্ত পদার্থ বহন করে সব একসাথেই জমা করে থাকে। ঠিক আছে, এখন আমি দেখব যে হিমবাহের এই সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। তার আগে একটু বলি যে হিমবাহ এই যে প্রবাহিত হয়ে যাচ্ছে যখন পার্বত্য অঞ্চলে, তখন হিমবাহ পার্বত্য অঞ্চল দিয়ে নামার সময়তে তার সঙ্গে নুড়ি, কাঁকর, বালি, প্রস্তরখণ্ড সবগুলোকেই বহন করতে করতে এগিয়ে নিয়ে যায়। তো এই যে বহন করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার ফলে হিমবাহের বহন কার্যের ফলে কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না। হ্যাঁ, বহন করেই নিয়ে যায়, কিন্তু তার ফলে কিন্তু কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না। তাহলে যেখানে পদার্থগুলোকে জমা করে সেখানেই কিন্তু ভূমিরূপ তৈরি হয়, আর সেটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তা এখন হিমবাহের এই সঞ্চয় কার্যের ফলে যেসব ভূমিরূপ সৃষ্টি হয় তারা দুটো জায়গায় হয়। একটা হয়ে থাকে পার্বত্য অঞ্চলে, আর একটা হচ্ছে পর্বতের পাদদেশীয় অঞ্চলে। তো পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে গ্রাবরেখা। এটা কিন্তু পার্বত্য অঞ্চলেই হয়ে থাকে, গ্রাবরেখা বা গ্রাবরেখা। তাহলে এখন দেখি গ্রাবরেখা বলতে আমরা কি বুঝি। পার্বত্য অঞ্চল দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন হিমবাহের সঙ্গে ক্ষয়প্রাপ্ত প্রস্তরখণ্ড, কাঁকর, বালি, নুড়ি এইগুলো উপত্যকার বিভিন্ন অংশে জমা হয়। জমা হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে গ্রাবরেখা। মনে করো এই দিক থেকে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, এটা হিমবাহ। এখন হিমবাহ যখন বয়ে যাচ্ছে তার সঙ্গে নুড়ি, কাঁকর, বালি, প্রস্তরখণ্ড এগুলোকে কিন্তু হিমবাহ সঞ্চয় করতে করতে এগিয়ে যাচ্ছে। এই যে ভূমিরূপটা, এটাকেই বলা হচ্ছে গ্রাবরেখা। এই যে এগুলোই সঞ্চয় কাজ, এটাই হচ্ছে গ্রাবরেখা। এখন এই গ্রাবরেখাটা কোথায় তৈরি হয় তার বেসিসে আমি গ্রাবরেখাগুলোকে তিনটে ভাগে প্রধানত ভাগ করছি। একটা হচ্ছে যদি হিমবাহের হিমবাহের পাশে যদি গ্রাবরেখা তৈরি হয় তখন তাকে বলা হয়ে থাকে পার্শ্ব গ্রাবরেখা। পার্শ্ব গ্রাবরেখা হিমবাহের যদি পাশে। আর যদি হিমবাহের যেখানে শেষ হয়, মনে করো এইখানেই হিমরেখাটা অবস্থান করছে, এইখানেতে এসে হিমবাহটা হিমরেখাকে অতিক্রম করে গলে যাবে, এইখানে যে গ্রাবরেখাগুলো তৈরি হয় সেটাকে বলা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখা। ঠিক আছে, এইবারে মনে করো দুদিক থেকে দুটো হিমবাহ যদি এসে মিলিত হয়, এই একটা হিমবাহ আর এই একটা হিমবাহ, তাহলে এই হিমবাহটা যেটা পার্শ্ব গ্রাবরেখা, এটা পার্শ্ব গ্রাবরেখা, এগুলো হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা, তেমনি এই হিমবাহটারও সে পার্শ্ব গ্রাবরেখা তৈরি করছে। অর্থাৎ দুদিক থেকে দুটো হিমবাহ যদি এসে মিলিত হয় তাদের মধ্যেখানে যে গ্রাবরেখাটা তৈরি হয় সেটাকে বলা হয়ে থাকে মধ্য গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা। ঠিক আছে, তাহলে পাশে হলে পার্শ্ব গ্রাবরেখা, মাঝে হলে মধ্য গ্রাবরেখা, শেষ প্রান্তে যেখানে হিমবাহ গলে যায় সেখানে হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। এছাড়াও যদি গ্রাবরেখাটা হিমবাহের তলায়, সেটা আমরা দেখতে পাবো না, সেটাকে বলা হয়ে থাকে ভূমি তলদেশে হলে ভূমি গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা। ঠিক আছে,
আবার যদি গ্রাবরেখাটা এরকম বলয়ের আকার বিশিষ্ট হয় তখন তাকে বলা হয়ে থাকে বলয়ধর্মী গ্রাবরেখা। বলয়ধর্মী গ্রাবরেখা, ঠিক আছে, বলয়ের আকারে হলে। আবার অনেক সময় এটা যদি হিমবাহ হয়, হিমবাহের সঙ্গে গ্রাবরেখাগুলো জমাট বাঁধা অবস্থায় এগোতে থাকে, সেটাকে বলা হচ্ছে আবদ্ধ গ্রাবরেখা। ঠিক আছে, তাহলে তোমরা কি বলবে? পর্বতের মধ্য দিয়ে বা পার্বত্য অঞ্চলে হিমবাহ যখন প্রবাহিত হয় তখন তার সঙ্গে বাহিত নুড়ি, কাঁকর, বালি এগুলো সঞ্চিত হয়ে যে ভূমিভাগটা গঠন করছে সেটাই হচ্ছে গ্রাবরেখা। এই গ্রাবরেখা যখন হিমবাহের পার্শ্বে তৈরি হয় তখন তাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। যখন প্রান্তে তৈরি হয়, শেষে তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। আর দুদিক থেকে যদি দুটো হিমবাহ এসে মিলিত হয় তাদের মাঝখানে যে গ্রাবরেখাটা তৈরি হয় সেটাকে বলা হয় মধ্য গ্রাবরেখা। হিমবাহের তলায় যে গ্রাবরেখাটা তৈরি হয় সেটা হচ্ছে ভূমি গ্রাবরেখা। হিমবাহের মধ্যে জমাট বেঁধে যে গ্রাবরেখাটা তৈরি হয়ে এগিয়ে থাকে সেটাকে বলা হচ্ছে আবদ্ধ গ্রাবরেখা। আর হচ্ছে তোমার যদি বলয়ের আকার ধারণ করে সেটাকে বলা হয় বলয়ধর্মী গ্রাবরেখা। তাহলে গ্রাবরেখা নিয়ে কোথাও বুঝতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের তিস্তা নদী, সিকিমের এই তিস্তা নদীর অববাহিকায় লাচুং আর লাচেন অঞ্চলে এরকম নানা ধরনের গ্রাবরেখা লক্ষ্য করা যায়। মনে থাকবে তো, লাচুং অনেকে বেড়াতে যায়, লাচুং, লাচেন ওই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর গ্রাবরেখা লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে যেটা আমি আলোচনা করব, তাহলে 1 নম্বর গেল পার্বত্য অঞ্চলের ভূমিরূপ গেল। পার্বত্য অঞ্চলের মধ্যে হচ্ছে তোমার গ্রাবরেখা, পার্বত্য অঞ্চলের ভূমিরূপ, তার মধ্যে হয়ে গেল তোমার গ্রাবরেখা। গ্রাবরেখা আর পর্বতের পাদদেশীয় অঞ্চলে যে ভূমিরূপগুলো তৈরি হয়, পর্বতের পাদদেশের ভূমিরূপ, পাদদেশে ভূমিরূপ, পাদদেশে গঠিত ভূমিরূপ। এখন দেখি পর্বতের পাদদেশীয় অঞ্চলে কি কি ভূমিরূপ তৈরি হয়। 1 নম্বর হচ্ছে বহির্ধৌত সমভূমি। বহি, ব হয়ে হস্যই বিসর্গ, বহির্ধৌত, বহির্ধৌত সমভূমি। ঠিক আছে, সেটা কি জিনিস দেখি। পার্বত্য অঞ্চল ছেড়ে যখন পাদদেশীয় অঞ্চলে এসে হিমবাহ, পার্বত্য অঞ্চল ছেড়ে হিমবাহ যখন নেমে আসে, হিমরেখাকে অতিক্রম করে, হিমবাহ গলে জলে পরিণত হয়। তাহলে হিমবাহের সঙ্গে যে সমস্ত নুড়ি, কাঁকর, বালি বয়ে এসেছিল সেগুলো জলস্রোত দ্বারা বাহিত হলো, যে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ল। এই যে জলস্রোত দ্বারা বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর এগুলো যে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে যে সমভূমিটা তৈরি করলো বিস্তীর্ণ অঞ্চলে, এটাই হচ্ছে বহির্ধৌত সমভূমি। ঠিক আছে, এই বহির্ধৌত সমভূমি অঞ্চলের মধ্যে বড় বড় যে প্রস্তরখণ্ড থাকে সেটাকে বলা হয়ে থাকে আগামুখ, আগামুখ। ঠিক আছে, এরপরে যেটা হয়, আমি এখানে দেখাচ্ছি, আমার ওখানে অসুবিধা হচ্ছে একটু। বহির্ধৌত সমভূমি অঞ্চলে আর কি কি ভূমিরূপ তৈরি হয়। 1 নম্বর হচ্ছে ড্রামলিন। হিমবাহ যে সমস্ত পদার্থগুলো বয়ে নিয়ে আসে সেইগুলো অনেক সময় উল্টানো চামচের মতো বা নৌকার মতো, উল্টানো নৌকার মতো বা চামচের মতো বা ডিমের মতো একটা ভূমিরূপ তৈরি করে। এদের কি বলা হচ্ছে ড্রামলিন। এমনভাবে জমা হয় দেখতে পুরো ডিমের মতো বা উল্টানো নৌকার মতো বা চামচের মতো লাগে। এই অনেক সময়তে বহির্ধৌত সমভূমি অঞ্চলে একসঙ্গে অনেক ড্রামলিন থাকে, তাদেরকে বলা হয়ে থাকে ঝুড়ি ভর্তি ডিম বা ডিমের ঝুড়ি অঞ্চল। এই ড্রামলিনগুলোর উচ্চতা হয়ে থাকে 6 থেকে 7 মিটার, 6 থেকে 7 মিটার। আর দৈর্ঘ্যটা হয়ে থাকে 2 থেকে 3 কিলোমিটার।
আমাদের রসে মোতানের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম কি, যে হিমবাহের প্রবাহের দিকটা হয়ে থাকে মসৃণ আর বিপরীত দিকটা হয়ে থাকে অমসৃণ। এই ক্ষেত্রে হিমবাহের প্রবাহের দিকটা ড্রামলিনের ক্ষেত্রে হয়ে থাকে অমসৃণ আর বিপরীত দিকটা হয়ে থাকে মসৃণ। তাহলে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে যে সমস্ত ভূমিরূপ তৈরি হয় তাদের মধ্যে প্রধান হচ্ছে বহির্ধৌত সমভূমি। এটাই তাহলে বহির্ধৌত সমভূমি। এই বহির্ধৌত সমভূমির মধ্যে যখন ডিমের ঝুড়ির মতো বা উল্টানো নৌকার মতো যে ভূমিরূপটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে ড্রামলিন। আবার অনেক সময়তে কি হয়, তাহলে এই যে পর্বতের পাদদেশে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে এটা কিন্তু শুধু হিমবাহের কার্যের ফলে নয়, হিমবাহ এবং জলস্রোতের মিলিত কার্যের ফলে। মনে থাকবে, হিমবাহ এবং জলস্রোতের মিলিত কার্যের ফলে। আবার এই যে হিমবাহবাহিত পদার্থগুলো যখন নেমে আসছে দিয়ে যখন হিমরেখাটাকে অতিক্রম করে সেটা জলধারায় পরিণত হলো, তখন জলধারা এবং হিমবাহবাহিত পদার্থগুলো যদি এখানে কোনো হ্রদ থাকে, এটা মনে করো কোনো হ্রদ অঞ্চল, এইখানে পদার্থগুলো জমা হয়ে অনেক সময় ত্রিকোণাকার একটা ভূখণ্ড গঠন করে। এটাকেই বলা হয়ে থাকে কেম। মানে পর্বতের পাদদেশে যদি কোনো হ্রদ থাকে তাহলে হিমবাহ বাহিত পদার্থগুলো সেখানে জমা হয়ে একটা ত্রিকোণাকার ভূখণ্ড গঠন করে। এটাকে বলা হয়ে থাকে কেম। আর কেমটা যখন বয়ের মতো দেখতে হয় তখন তাকে বলা হয়ে থাকে কেম বদ্বীপ। ঠিক আছে। আবার এই বহির্ধৌত সমভূমি অঞ্চলে এই অঞ্চলটা, এটাকে আমি এখানে নিয়ে এলাম। অনেক সময় পদার্থগুলো এমনভাবে জমা হয় না, দেখতে পুরো আঁকা বাঁকা শৈলশিরার মতো লাগে। এটাকে বলা হয়ে থাকে তোমার এস্কার। মনে থাকবে, এস্কার। আচ্ছা, তার আগে একটু বলে নিই, ড্রামলিন যেটা সেটা কোথায় লক্ষ্য করা যায়? আমাদের ইংল্যান্ডে, উত্তর আয়ারল্যান্ডে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর অঞ্চলে এরকম তোমার ড্রামলিন লক্ষ্য করা যায়। ঠিক আছে। আর এস্কার কি বললাম, যে হিমবাহ বাহিত পদার্থগুলো সঞ্চিত হয়ে যখন আঁকাবাঁকা শৈলশিরার মতো হিমবাহ জলস্রোতের মিলিত কার্যের ফলে তাদের দ্বারা বাহিত পদার্থগুলো জমা হয়ে যখন আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয়ে থাকে তোমার এস্কার। ঠিক আছে। এখন এস্কারগুলোর গড় উচ্চতা হয়ে থাকে 4 থেকে 5 মিটার। ড্রামলিনের গড় উচ্চতা ছিল 6 থেকে 7 মিটার আর এস্কারের গড় উচ্চতা হচ্ছে 4 থেকে 5 মিটার। কোথায় দেখা যায়? তোমার দেখা যাচ্ছে আয়ারল্যান্ডে, ফিনল্যান্ডে, এই সমস্ত জায়গায় লক্ষ্য করা যায়। এইবারে মনে করো আর একটা ভূমিরূপ বলছি, যেটা হচ্ছে তোমার, এটা হিমবাহ অধ্যুষিত মানে বহির্ধৌত সমভূমি অঞ্চল। এর মধ্যে তোমার বরফটা গলে জলও হয়েছে, তার সঙ্গে কিছু বরফের টুকরো চলে এসেছে, সেইগুলো অনেক সময়তে এখানে থেকে যায়। হ্যাঁ, দিয়ে যখন বরফটা গলে যায় তখন সেখানে বড় বড় গর্ত তৈরি হয়। এই গর্তগুলোকে বলা হয়ে থাকে তোমার কেটেল। আর এই কেটেলের মধ্যে ওই বরফ গলা জলটা জমে তৈরি করে কেটেল হ্রদ। তাহলে গর্তগুলোকে বলা হচ্ছে কেটেল, আর কেটেলের মধ্যে জল জমে যেটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে কেটেল হ্রদ। ঠিক আছে। আর এই যে হিমবাহ বিভিন্ন আকৃতির পদার্থগুলোকে একসঙ্গে জমা করলো, নুড়ি, কাঁকর, বালি, হ্যাঁ, পাথর, এই যে পদার্থগুলো জমা করলো, এই একত্রে অবক্ষেপটাকে বলা হয়ে থাকে বোল্ডার ক্লে বা টিলা, বোল্ডার ক্লে। ঠিক আছে। তাহলে একবার সমস্ত ঝালিয়ে নিই। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ তৈরি হয় তারা দুটো জায়গায় হয়ে থাকে, একটা হচ্ছে পার্বত্য অঞ্চলে আর একটা পর্বতের পাদদেশে। পার্বত্য অঞ্চলে যে ভূমিরূপটা তৈরি হয় তার নাম হচ্ছে গ্রাবরেখা। গ্রাবরেখা কাকে বলে? হিমবাহবাহিত পদার্থগুলো যখন হিমবাহের সাথে সাথে উপত্যকার বিভিন্ন অংশে জমা হয়ে যে ভূমিরূপটা গঠন করে তাকেই বলা হচ্ছে গ্রাবরেখা। কোথায় জমা হচ্ছে তার ভিত্তিতে গ্রাবরেখাকে, পাশে হলে তখন পার্শ্ব গ্রাবরেখা, দুটো হিমবাহ দুদিক থেকে মিলিত হলে মাঝখানে যে গ্রাবরেখাটা তৈরি হয় সেটা হচ্ছে মধ্য গ্রাবরেখা। হিমবাহের শেষ প্রান্তে যে গ্রাবরেখা তৈরি হয় সেটাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা। তলদেশে হিমবাহের তলায় যে গ্রাবরেখা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা।
হিমবাহের মধ্যে জমাটবদ্ধ অবস্থায় যে গ্রাবরেখাটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আবদ্ধ গ্রাবরেখা। এরকম বিভিন্ন গ্রাবরেখা তৈরি হয়। আর পর্বতের পাদদেশে শুধু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে নয়, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। প্রধান যেটা হচ্ছে বহির্ধৌত সমভূমি। হিমবাহবাহিত পদার্থগুলো যখন হিমবাহ হিমরেখাকে অতিক্রম করে গলে যায়, যে জলস্রোতে পরিণত হয়, তো হিমবাহ জলস্রোত দ্বারা বাহিত পদার্থগুলো পর্বতের পাদদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে যে সমভূমিটা সৃষ্টি করে সেটাকেই বলা হচ্ছে বহির্ধৌত সমভূমি। এই বহির্ধৌত সমভূমির মধ্যে বড় আকৃতির প্রস্তরখণ্ডগুলোকে বলা হচ্ছে আগামুখ। আর এই যে বিভিন্ন আকৃতির নুড়ি, কাঁকড়, বালি, পাথর এগুলো জমা হলো, এটাকেই বলা হচ্ছে বোল্ডার ক্লে। এখন এই হিমবাহ এবং জলস্রোতের মিলিত সঞ্চয় কার্যের ফলে যদি পদার্থগুলো এমনভাবে জমা হয় যখন সেটা দেখতে উল্টানো নৌকার মতো বা ডিমের মতো লাগে, তখন সেটাকে বলা হয়ে থাকে ড্রামলিং। আবার পদার্থগুলো এমনভাবে জমা হয় যখন আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ তৈরি করছে, তখন তাদেরকে বলা হচ্ছে এস্কার। আবার হিমবাহবাহিত পদার্থ যখন হিমবাহ গলে গেল, যে জলস্রোত তৈরি হলো, তাদের দ্বারা বাহিত পদার্থগুলো যদি পর্বতের পাদদেশে কোনো হ্রদ থাকে, যে হ্রদের মধ্যে জমা হয়ে যে একটা ভূখণ্ড গঠন করে তিনকোণাকার, সেটাকেই বলা হচ্ছে কেম। আর এটা যখন বয়ের মতো দেখতে হয়ে যায় তখন তাকে বলা হয়ে থাকে কেম বদ্বীপ। আবার এই যে হিমবাহ জলস্রোতের সঙ্গে শুধু নুড়ি, কাঁকড়, বালি, কাঁকড় এইগুলো প্রবাহিত হচ্ছে না, এদের সঙ্গে অনেক সময় বরফের টুকরোও কিন্তু তাদের মধ্যে থেকে যায়। তো এই বড় বড় বরফের চাইগুলো যখন গলে যায়, তখন যেখানে বরফটা পড়ে থাকে সেখানে গর্ত তৈরি হয়। ওই গর্তগুলোকে বলা হচ্ছে কেটল, আর কেটেলের মধ্যে জল জমে তৈরি করছে কেটল হ্রদ। ঠিক আছে, এই গেল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখন আমি তোমাদের এই যে বললাম আমেরিকা যুক্তরাষ্ট্রে বা ফিনল্যান্ডে বা তোমার বললাম ব্রিটেনে ভূমিরূপগুলো লক্ষ্য করা যায়, আমি একটু জায়গাগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, কোথায় তোমার আয়ারল্যান্ড, কোথায় ব্রিটেন। এই দেখো, এই হচ্ছে আমাদের ইউরোপের একটা ছোট্ট ইংল্যান্ড, যেটাকে ব্রিটেন বলা হয়, এখানে হচ্ছে আয়ারল্যান্ড। দেখো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর দিক, এই সমস্ত অংশে কিন্তু আমাদের, আর ভারতবর্ষের তিস্তা, সিকিম হচ্ছে এখানটায়, এইখানে তোমার লক্ষ্য করা যায় ওই যে লাচেন, লাচুং, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে বহির্ধৌত যে সমভূমি বললাম সেগুলো লক্ষ্য করা যায়। তাহলে এই জায়গাগুলোতে এখানটাতে, এখানে গ্রিনল্যান্ডে, আমাদের উত্তর আমেরিকার উত্তর দিকটায়, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর দিকটায়, এমনকি কানাডার এখানেও লক্ষ্য করা যায়, আলাস্কায় এই সমস্ত ভূমিরূপগুলো লক্ষ্য করা যায়। তারপরে তোমার হচ্ছে রাশিয়ার উত্তর দিকে, হ্যাঁ, কুমেরু মহাদেশে, হ্যাঁ, তো এই জায়গাতে আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে মেনলি ভূমিরূপগুলো লক্ষ্য করা, যেখানে হিমবাহ আছে। ঠিক আছে, তো তোমরা এটুকুই পড়ে নেবে ভালো করে।